শক্তি নিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। সন্ধ্যা নাগাদ খেপুপাড়া ও সাগরদ্বীপ উপকূল অতিক্রম করতে পারে ঘূর্ণিঝড়ের কেন্দ্র। দুপুরের মধ্যে রিমালের অগ্রভাগ ছুবে উপকূল। মংলা পায়রায় 7 নম্বর ও চট্টগ্রাম কক্সবাজারে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এখন সকালে এ নিয়ে জানাবো বিস্তারিত। পুরো আয়োজনের সাথে আছে আমি মশিউর অনেক। এই প্রাইভেট ব্যাংকে যে সুবিধাগুলো পাই সরকারি ব্যাংকে ওগুলো পাই না। এখানে আমি টাকা জমা দিতে পারছি, ইনস্ট্যান্ট তুলতে পারছি। নিত্য নতুন কি জিনিস আনছি যে মানুষজন ব্রাঞ্চে না যায়, নিজেই কিছু করতে পারে, সেই রাস্তায় আমরা আগাচ্ছি। সেই ধারাবাহিকতা রেখে কিন্তু আমরা আমাদের কাজকর্ম অব্যাহত রেখেছি। যে ডিজিটাল ন্যানো লোনটা আমরা হোপফুলি খুব শীঘ্রই আমরা এটা লঞ্চ করতে পারবো। পাবলিক ব্যাংকগুলোকেও প্রাইভেট ব্যাংকের মতো হতে হবে, তা আমাদের ব্যাংকগুলোকে একই মানের সেবা দিতে হবে। রেকর্ড লেনদেনে পৌঁছেছে দেশের ব্যাংকিং খাত। অনলাইন ব্যাংকিং সেবায় এগিয়ে বেসরকারি খাত। 10,000 বুথের বিপরীতে সরকারি মাত্র 1000 খানেক। বিশেষজ্ঞরা বলছেন আধুনিক না হলে আস্থা হারাবে সরকারি প্রতিষ্ঠান। এখন সকালে এ নিয়েও থাকছে প্রতিবেদন। তবে শুরুতেই ঘূর্ণিঝড় রিমালের খবর। ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে আতঙ্কে উপকূলীয় এলাকার বাসিন্দারা। সতর্ক অবস্থানে প্রশাসন ও সেবা সংস্থাগুলো। এ বিষয়ে জানাতে বরিশালের নদী বন্দর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফিরদাউস সোহাগ, পিরোজপুর থেকে যুক্ত হচ্ছেন ইমন চৌধুরী ও কুয়াকাটায় আছেন নাইম আবির। তবে প্রথমে চলে যাব বরিশালে, সেখানে আছেন ফিরদাউস সোহাগ। সোহাগ, ঘূর্ণিঝড় রিমালের কোনো প্রভাব পড়তে শুরু করেছে কিনা উপকূলীয় অঞ্চলগুলোতে, আর সেখানকার প্রশাসনের তদারকি বা কেমন দেখছেন, কি তথ্য আছে আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। ঘূর্ণিঝড় রিমালের প্রভাব ছিটে কাটা এখন পর্যন্ত খুবই সামান্য। যেমন সকাল থেকে আমরা যেটা দেখেছি, দৃশ্যত যে প্রভাব সেটি বলতে নদীর পানি বেড়েছে, এতটুকুই দৃশ্যমান প্রভাব। যেমন বরিশাল নদীবন্দরে আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটিতে আমরা গতকালকেও এসেছিলাম, তখন কিন্তু বরিশালের কীর্তনখোলা নদীতে এত পরিমাণ পানি দেখা যায়নি। এখানকার যারা স্থানীয় বাসিন্দা, নদীর আশপাশের লোকজন এবং সাধারণত যারা এই নদীকেন্দ্রিক যাদের ব্যবসা বাণিজ্য, বা তাদের সঙ্গে কথা বলে যেটা জানলাম যে আসলে গত রাতে যে পরিমাণ পানি তারা দেখেছিল তার চেয়ে প্রচুর বেশি পানি। সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু একটি ফোঁটা বৃষ্টিও পড়েনি, তারপরেও কিন্তু আকাশ মেঘলা রয়েছে। এতটুকুই হচ্ছে মানে এখন পর্যন্ত যতটুকু আমরা দেখতে পেয়েছি। তবে একটা জিনিস জানিয়ে রাখি যে মংলা সমুদ্র বন্দর থেকে আমাদের আবহাওয়া অফিস থেকে প্রেরিত যে সর্বশেষ বিজ্ঞপ্তি, তাতে বলা হয়েছে 9 নম্বর যে বিজ্ঞপ্তি, তাতে যেটা বলা হয়েছে মংলা সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল ঘূর্ণিঝড় এই রিমাল। আর আরেকটা জিনিস জানিয়ে রাখি যে এই যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এখানকার যারা স্থানীয় প্রশাসন রয়েছে, গতকালকে কিন্তু আমরা যেটা দেখেছি যে বরিশালে একটি তারা সভা করেছে, সেই সভা করে সার্বিক প্রস্তুতি ইতিমধ্যে গ্রহণ করা হয়েছে। বলা হচ্ছে যে দুপুরের পর ঘূর্ণিঝড় রূপ নিতে পারে এই রিমাল, আঘাত হানতে পারে উপকূল এলাকায়, বাতাসের গতিবেগ হতে পারে 79 থেকে 117 কিলোমিটার পর্যন্ত। এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে, উপকূলীয় 15 জেলায় 3 ফুট থেকে 5 ফুট হতে সর্বোচ্চ 8 থেকে 10 ফুট পর্যন্ত জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে এবং ভারী বর্ষণ হতে পারে এমন আশঙ্কা করছে বা এমন ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতির মধ্য থেকে যাচ্ছে, তবে গোটা উপকূল জুড়ে কিন্তু এক ধরনের আতঙ্ক কাজ করছে সাধারণ মানুষের মধ্যে। তারা কিন্তু বাড়তি নিরাপত্তার জন্য প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে চিড়া, গুড়, মুড়ি সহ যত ধরনের খাবার রয়েছে শুকনো, সেটি যেন জোগাড় রাখে এবং মাছ ধরা নৌকো ট্রলারকে একেবারে উপকূলের কাছাকাছি থাকতে বলা হয়েছে। এতটুকুই ছিল। বরিশাল থেকে আমরা যাচ্ছি এখন পিরোজপুরে, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইমন চৌধুরী। সোহাগ, আপনাকে ধন্যবাদ। সোহাগ, আপনি যেমনটি বলছেন পিরোজপুরের আবহাওয়া পরিস্থিতি কিন্তু ভিন্ন রয়েছে। আমরা কিন্তু সকাল থেকে দেখতে পেয়েছি গুড়ি গুড়ি বৃষ্টি এবং দমকা হাওয়া কিন্তু পিরোজপুরের আকাশে বয়ে যাচ্ছে। এবং আমি যদি বলি, সেটি হচ্ছে পিরোজপুরের সকল নদ নদীতে কিন্তু আমরা পানি বৃদ্ধি দেখেছি এবং পানির উচ্চতা বৃদ্ধির ফলে কিন্তু আসলে আমাদের একটা সংখ্যা রয়ে যাচ্ছে যে আমরা জানি যে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে ঘূর্ণিঝড় রিমাল আঘাত আনতে পারে। তো সেই সময়টা কিন্তু আসলে পিরোজপুর
পিরোজপুরে এই অঞ্চলে কিন্তু জোয়ার থাকবে নদ নদীতে। তো জোয়ার থাকলে কিন্তু তখন দেখা গেছে যে অতিরিক্ত পানির জোয়ারের কারণে কিন্তু আমরা জলোচ্ছ্বাসের একটা আশঙ্কা করতে পারছি। আরেকটি বিষয় বলতে চাই যে পিরোজপুর জেলায় কিন্তু 262 কিলোমিটার বাঁধ রয়েছে, সেখানে কিন্তু প্রায় 15 থেকে 20 কিলোমিটার বেড়িবাঁধ নেই বা ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। সেখানে নিম্ন অঞ্চলে কিন্তু পানি প্রভাবিত করতে পারে এবং প্লাবিত হতে পারে বিভিন্ন গ্রাম। এছাড়াও কিন্তু পিরোজপুরের কাউখালী, মঠবাড়িয়া, ভান্ডারিয়া সহ বেশ কিছু গ্রাম কিন্তু নদীর পাড়ে, যেখানে বাঁধ নেই, সেখানে কিন্তু অনেক মানে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আরেকটি বিষয় আমি বলতে চাই, সেটা হচ্ছে জেলা প্রশাসন কিন্তু গতকাল বিকালে জরুরি সভায় বসেছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির। আমরা সেখানে কিন্তু দেখতে পেয়েছি যে জেলা প্রশাসক জানিয়েছেন প্রায় 561টি সাইক্লোন শেল্টার আশ্রয় কেন্দ্র প্রস্তুত রয়েছে এবং এছাড়াও কিন্তু 6 লক্ষ টাকা, 1350 শুকনো খাবার প্যাকেট এবং এছাড়া কিন্তু বিভিন্ন ধরনের সরঞ্জামাদি কিন্তু প্রস্তুত রয়েছে, মেডিকেল টিম প্রস্তুতি রয়েছে। তো এখন পর্যন্ত কিন্তু আমরা দেখতে পেয়েছি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাতাস রয়েছে। তো আমরা মাঠে আছি, আমরা খোঁজ খবর নিচ্ছি সব জায়গায়। তো আমরা আরো বিস্তারিত তথ্য জানতে চাই, সেটি আমার সহকর্মী নাইম আবির অপেক্ষা করছেন কুয়াকাটায়। আবির, সমুদ্রের কি অবস্থা আমরা জানতে চাই। কুয়াকাটা সমুদ্রের অবস্থা বেশ উত্তাল। আমরা গতকাল বিকেল নাগাদ আমরা যতক্ষণ দেখতে পেয়েছি, গতকাল বিকেল থেকে কিন্তু পটুয়াখালী সহ আশপাশের যে এলাকা এবং একই সাথে কুয়াকাটা সমুদ্র সৈকত যে এলাকা, সেই এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টিপাত শুরু হয় এবং এর পরবর্তীতে রাত বাড়বার সাথে সাথে সেই বৃষ্টিপাত আসলে গুড়ি গুড়ি থেকে বেশ ঝড়ো হাওয়া বয়ে যায় এবং একই সাথে ঝড় বৃষ্টি আমরা লক্ষ্য করেছি। এবং এখন এই মুহূর্তে যদি আমি আপনাকে একটু বলতে চাই এবং দেখাতেও যদি চাই, তাহলে সাগর এই মুহূর্তে বেশ উত্তাল রয়েছে এবং বাতাসের বেগ রয়েছে কুয়াকাটা সমুদ্র সৈকত এলাকায়। এবং একই সাথে আরেকটি বিষয় যদি বলে রাখতে চাই, তাহলে কিছুক্ষণ আগেও অর্থাৎ সকাল থেকেও বেশ ভালো রকমের বৃষ্টি হয়েছে এবং এখনো পর্যন্ত আপনি দেখতে পাচ্ছেন আমাদের যে সাগর বেশ উত্তাল রয়েছে এবং স্বাভাবিক সময় যে পরিমাণ সাগরের যে জলসীমা আশ্রয় পড়ে, ঢেউ আশ্রয় পড়ে, সেটির থেকে তুলনামূলকভাবে একটু খানিকটা বেশি আমরা লক্ষ্য করেছি। সকাল থেকে আমরা এখানে আছি এবং সকাল থেকে যেটি আমরা ব্যাপার খেয়াল করেছি, পর্যটকদের আনাগোনা একেবারেই নেই এবং একেবারে বেশ খানিকটা মানে পুরোপুরি ফাঁকা বলা যায় সমুদ্র সৈকত। সার্বিকভাবে যদি বলতে চাই, তাহলে এই ঘূর্ণিঝড় রিমালের যে শঙ্কা বা আঘাত হানবার যে শঙ্কা, সেই শঙ্কার তালিকায় পটুয়াখালী বেশ ভালো রকমভাবে রয়েছে এবং পটুয়াখালীর যে সমুদ্র সৈকত অর্থাৎ কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা বলি, সাগরকন্যা বলা হয়, সেই সাগরকন্যা বেশ ভালো রকম একটা ঝুঁকির মুখে রয়েছে। এবং যতটুকু আমরা জানতে পেরেছি আবহাওয়া অধিদপ্তর থেকে, সেটি হলো যে প্রায় দুপুরের পরপর এই রিমাল হয়তো উপকূল অতিক্রম করবে এবং সন্ধ্যা নাগাদ আসলে আঘাত হানবার সম্ভাবনা তৈরি হয়েছে বা আমরা যতটুকু আবহাওয়া অধিদপ্তর থেকে জানতে পেরেছি। সার্বিকভাবে যদি বলি, তাহলে এই আজ সন্ধ্যায় বা সন্ধ্যার কিছু পরে রিমালের যে আঘাত, সেই আঘাত প্রতিহত করবার জন্য বা যতটুকু পারা যায় নিয়ন্ত্রণ করবার জন্য ইতিমধ্যেই পটুয়াখালীর যে জেলা প্রশাসন থেকে শুরু করে নিরাপত্তা বাহিনী যারা রয়েছে, সবাই বেশ ভালো রকমভাবে প্রস্তুতি নিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি, বিশেষ করে আশ্রয় কেন্দ্র যেগুলো রয়েছে, সেই আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রাখা হয়েছে এবং সাধারণ যারা উপকূলের বাসিন্দা বিশেষ করে তাদেরকে কিন্তু আশ্রয় কেন্দ্রগুলোতে যাবার জন্য বলা হয়েছে। অনেকে আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছেন, এখনো পর্যন্ত অনেকে নেননি, তাদেরকে বারবার টাকা দেওয়া হচ্ছে আশ্রয় কেন্দ্রে অবস্থান নেবার জন্য। আর সাগরের অবস্থা বলছিলাম যে খানিকটা উত্তাল সাগর এখনো পর্যন্ত, যেহেতু সকালের দিকে আমরা বলছিলাম যে বৃষ্টি হয়েছে এবং সেই বৃষ্টির প্রভাব কিন্তু এখনো পর্যন্ত রয়েছে, এখনো গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং সময় যত বাড়বে এই বৃষ্টির তাপ মানে তীব্রতাও কিন্তু ঠিক ততখানি বাড়বে এবং বৃষ্টির তীব্রতার সাথে সাথে কিন্তু এখানে যে নিশ্চয়ই বুঝতে পারছেন যে বাতাসের একটা দমকা হাওয়া বইছে, সেটি আসলে তীব্রতা আরও পরবর্তীতে বাড়বে এবং আমি বলছিলাম যে দুপুরের পরে এবং একেবারে সন্ধ্যার পরে যখন রিমাল আঘাত হানবে, তখন কিন্তু এই অবস্থা আরও খারাপ দিকে যাবে এবং যেহেতু পাশে পায়রা সমুদ্র বন্দর রয়েছে, সেখানে 7 নম্বর হুঁশিয়ারি সংকেত দেওয়া হয়েছে, বিপদ সংকেত দেওয়া হয়েছে, সুতরাং সেই প্রভাবও কিন্তু কুয়াকাটায় পড়বে। আপাতত এই ছিল অনেক, আমার কাছে কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে সব শেষ। আমরা আপাতত চলে যাচ্ছি স্টুডিওতে। বরিশাল, পিরোজপুর ও কুয়াকাটা থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সেখানকার ঘূর্ণিঝড় পরিস্থিতির সর্বশেষ।
আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে ঘূর্ণিঝড় রিমালকে কেন্দ্র করে। সারা দেশে কোথাও কোথাও গুড়ি গুড়ি বৃষ্টিপাত সহ আবহাওয়া বেশ গুমট। এবারে ঝালকাঠির পরিস্থিতি জানবো আলামিন তালুকদারের কাছে। আলামিন, ঝালকাঠির আবহাওয়া পরিস্থিতি কেমন দেখছেন, কি জানছেন সেখানে, বিস্তারিত জানান। ধন্যবাদ অনিক। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেড়ে 2 থেকে 2.5 ফিট উচ্চতা দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে জেলার নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। নদী তীরের মানুষ এক ধরনের আতঙ্কের মধ্য দিয়ে যাচ্ছেন। তবে আজ সকাল থেকে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন থাকলেও এখন কিন্তু জেলার বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আর অনেক এই ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি এড়াতে জেলা প্রশাসন ইতিমধ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। এ উপলক্ষে তারা গতকাল জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির একটি সভা করেছে। সেখান থেকে জেলা প্রশাসক আমাদের জানিয়েছেন জেলার 4টি উপজেলায় ইতিমধ্যে 885টি সাইক্লোন 885টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে 62টি সাইক্লোন শেল্টার রয়েছে। আমি সকালে কয়েকটি সাইক্লোন শেল্টার ঘুরে দেখেছি, সেখানে এখনো কোনো মানুষ উপস্থিত হননি। তবে এলাকাবাসীর সাথে কথা বলেছি, তারা বলছেন ঘূর্ণিঝড় রেমাল যদি প্রভাব বিস্তার করতে পারে তখনই তারা এই সাইক্লোন শেল্টারে আসবে। আর সাইক্লোন শেল্টারে যদি মানুষ উপস্থিত হয় তাদের জন্য পর্যাপ্ত শুকনা খাবার, নগদ অর্থ সহ চাহিদা মতো চাল কিন্তু প্রশাসন বরাদ্দ রেখেছে এবং ইতিমধ্যে জেলা প্রশাসন 1000 স্বেচ্ছাসেবক প্রস্তুত রেখেছে। 8টি ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দল এবং 37টি মেডিকেল টিম গঠন করা হয়েছে এবং এই দুর্যোগকালীন সময়ে দ্রুত যোগাযোগের জন্য 7টি কন্ট্রোল রুম ঝালকাঠিতে খোলা হয়েছে। তো ঝালকাঠি থেকে আমার কাছে এই ছিল ঘূর্ণিঝড়ের সবশেষ। ঝালকাঠি থেকে যুক্ত ছিলেন সহকর্মী আলামিন তালুকদার, জানাছিলেন সেখানের ঘূর্ণিঝড় পরিস্থিতির সর্বশেষ আপডেট। বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড় রিমালে রূপ নিয়েছে। এ বিষয়ে রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তরে খোঁজ রাখছেন সহকর্মী বাজিদ সাদ। রিমালের সর্বশেষ আপডেট জানবো তার কাছ থেকে। সাদ, ঘূর্ণিঝড়টির সর্বশেষ গতিবিধি নিয়ে আবহাওয়া অফিস কি তথ্য জানিয়েছে জানাবেন। অনেক যেমনটি বলছিলেন, বঙ্গোপসাগরে এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত যে নিম্নচাপটি সেটি ইতিমধ্যে ঘূর্ণিঝড় রেমালে রূপান্তরিত হয়েছে এবং যেটি আজ দুপুর এবং সন্ধ্যা নাগাদ কিন্তু এটি উপকূলবর্তী যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোর উপরে আশ্রয় পড়বে এবং আবহাওয়া অফিস আপাতত সকালে কোনো রকম আপডেট দেয়নি। তারা রাতে যেই শেষ 9 নম্বর আপডেটটি দিয়ে রেখেছে সেটি রয়েছে এবং তারা সকাল 10:30টার পরে পরবর্তী আপডেট জানাবে বলে আমাদেরকে নিশ্চিত করেছে। সেই সাথে জানিয়ে রাখতে চাই, গতকালকে দেওয়া আপডেট অনুযায়ী এটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র সৈকত থেকে এটি 355 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং সেই সাথে মোংলা সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণে কিন্তু অবস্থান করছে। সেই সাথে এই ঘূর্ণিঝড় রেমালের ফলে কিন্তু মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে 7 নম্বর সতর্কবার্তা এবং অন্যদিকে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর সতর্কবার্তা কিন্তু দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সাথে ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু সারা দেশের 18টি জেলায় এটির প্রভাব বিস্তার করবে। সেই সাথে 8টি বিভাগেই কিন্তু এর যে প্রভাব, যেমন বৃষ্টিপাত কিন্তু সারাদিনই থাকবে বলে আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে। সেই সাথে ঢাকা থেকে যেই সব লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আরেকটি তথ্য জানিয়ে রাখি, যেটি হচ্ছে বাংলাদেশ বিমানের যেই কক্সবাজারগামী যতগুলো ফ্লাইট রয়েছে সবগুলো কিন্তু বাতিল করা হয়েছে এবং কলকাতাগামী যে ফ্লাইট দুটি রয়েছে সেই দুটিও কিন্তু বাতিল করা হয়েছে। সেই সাথে এই ঘূর্ণিঝড়টি 88 কিলোমিটার বেগে কিন্তু আশ্রয় পড়বে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। আমরা পরবর্তী যে আপডেট রয়েছে সেটি আবহাওয়া অধিদপ্তর জানানোর পরে আপনাদের সাথে আবারও জানাতে পারবো। এই ছিল আমার কাছে সবশেষ।
রাজধানীর আগারগাঁও আবহাওয়া অধিদপ্তর থেকে যুক্ত ছিলেন সহকর্মী বাইজিদ সাদ, জানাচ্ছিলেন সেখান থেকে সর্বশেষ সব খবরগুলো। এদিকে নোয়াখালীর উপকূলে ১২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ থাকলেও মেঘনার বুকে জেগে ওঠা ৩০টি চরে নেই একটিও বেড়িবাঁধ। এসব চরে লক্ষাধিক মানুষের বসবাস। রিমাল নিয়ে আতঙ্কে সেখানকার মানুষজন। এ নিয়ে জানাতে চেয়ারম্যান ঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। শুভ, নোয়াখালীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পরিস্থিতি কেমন? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে, আর প্রশাসনের কোনো নজরদারি আছে কিনা, কি দেখছেন সেখানে? অনেক নোয়াখালীতে আসলে পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ১২০ কিলোমিটারের মতো বন্যা নিয়ন্ত্রক বাঁধ রয়েছে। নোয়াখালীর উপকূলীয় যে উপজেলাগুলো রয়েছে ৫টি, সেগুলোতে ১২০ কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের মধ্যে কিন্তু পানি উন্নয়ন বোর্ড যেটি জানিয়েছে প্রায় ১১৮ কিলোমিটার বাঁধের মতোই কিন্তু শক্ত বাঁধ রয়েছে। বাকি ২ কিলোমিটার যে বাঁধ রয়েছে সেগুলো বেশ দুর্বল। তবে নোয়াখালীর মেঘনার বুকে গত ২ দশক ধরে জেগে ওঠা যে প্রায় ৩০টি নতুন চর, সেই চরগুলোর একটিতেও কিন্তু কোনো বন্যা নিয়ন্ত্রক বাঁধ কিংবা বেড়িবাঁধ নেই, যার ফলশ্রুতিতে এসব চরে কিন্তু যে সকল বাসিন্দারা রয়েছেন, প্রায় লক্ষাধিক বাসিন্দা ৩০টি চরের, তারা কিন্তু অনেকটা যে কোনো দুর্যোগ বা ঘূর্ণিঝড় এলে কিন্তু আতঙ্কে থাকতে হয়। তো আমি গতকালই কথা বলেছি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যিনি রয়েছেন, তার সাথে তিনি জানিয়েছেন আসলে এই সকল চর কিন্তু দিন দিন জাগছে এবং চরের পরিধি বাড়ছে, কোনোটি আবার জোয়ারের স্রোতের সাথে আবার বিলুপ্ত হয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু এই সকল চর এখন পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণের কোনো ধরনের উদ্যোগ নেওয়া হয়নি। তবে তিনি জানিয়েছেন এই সকল চরগুলো যখন স্থায়ী চরে রূপ নেবে তখনই কিন্তু তারা এই সকল চরে বেড়িবাঁধ নির্মাণের জন্য নতুন প্রকল্প নেবে। এছাড়া তিনি জানিয়েছেন যে হাতিয়ার যে বিচ্ছিন্ন, নোয়াখালী থেকে যে বিচ্ছিন্ন দ্বীপ হাতিয়া, সেখানে আসলে মূল ভূখণ্ডে যে বেড়িবাঁধ গুলো রয়েছে সেগুলো আগের অন্যান্য দুর্যোগের থেকে এই বছর কিন্তু যথেষ্ট শক্তিশালী, এবং সেগুলোতে আসলে তিনি জানিয়েছেন ৪ থেকে ৫ ফুট পর্যন্ত যদি নদীর যে জোয়ারের উচ্চতা সেটি যদি ৪ থেকে ৫ ফুটও বাড়ে তাহলেও কিন্তু হাতিয়ার যে মূল ভূখণ্ডের বাসিন্দারা রয়েছেন তাদের খুব একটা ঝুঁকি নেই বলে তিনি জানিয়েছেন। গতকাল আসলে নোয়াখালী জেলা প্রশাসনের জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির যে মিটিং অনুষ্ঠিত হয়েছিল, সেই মিটিংয়েও কিন্তু এই বেড়িবাঁধের বিষয়ে বিস্তর আলোচনা হয়েছে, এবং নোয়াখালীর জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমানও জানিয়েছেন আসলে বিচ্ছিন্নভাবে জেগে ওঠা এই সকল চরে কিন্তু অতি দ্রুত যেন আসলে বেড়িবাঁধ নির্মাণ করা যায়, সেজন্য কিন্তু তারা আসলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবেন। তো এই ছিল বেড়িবাঁধের সবশেষ তথ্য। অনেক নোয়াখালী থেকে সেখানকার বন্যা নিয়ন্ত্রণ বাঁধের সর্বশেষ জানাচ্ছিলেন সহকর্মী নাসিম শুভ। প্রাকৃতিক দুর্যোগের সাথে যুদ্ধ করে জীবন চলে খুলনা অঞ্চলের উপকূলবাসীর। বেড়িবাঁধ নিয়ে ঝুঁকি ও সুপেয় পানি সংকট তাদের নিত্য সঙ্গী। নানা সংকটে খুলনার কয়রা উপজেলার আর্থসামাজিক উন্নয়ন ঘটেনি বহু বছর ধরে। পূর্বপুরুষদের পেশা নদী থেকে মাছ শিকার ও কৃষিকাজে আটকে আছে তাদের জীবন। হেলাল মোল্লার ক্যামেরায় রামিম চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। সুন্দরবনের কোল ঘেঁষেই অবস্থান খুলনার কয়রা উপজেলার। কপোতাক্ষ ও শাকবাড়িয়া নদী ঘিরে রেখেছে এ উপকূলের জনপদকে। এ এলাকার প্রাকৃতিক সৌন্দর্য দেশের অন্যান্য উপজেলা থেকে বেশ আলাদা এবং মনোমুগ্ধকর। তবে এখানকার নদীগুলো মানুষের জীবিকা নির্বাহের প্রধান উৎস হলেও ভাসিয়ে নিয়েছে হাজারো মানুষের বসতি, কেড়ে নিয়েছে জীবন জীবিকা। দীর্ঘদিন ধরেই কয়রা উপজেলার মানুষের জীবন কাটছে ঝড়ঝাপটার সাথে যুদ্ধ করে। সিডর, আইলা, আমপান সহ নানান দুর্যোগের ক্ষত আজও রয়ে গেছে এসব এলাকায়। জলোচ্ছ্বাস থেকে রক্ষার জন্য এ উপজেলায় রয়েছে প্রায় ১৫৪ কিলোমিটার বেড়িবাঁধ। প্রাকৃতিক দুর্যোগের আভাস আসলেই এই দুর্বল বেড়িবাঁধই হয়ে ওঠে এ এলাকার মানুষের ভয়ের কারণ। প্রতিবারই ঝড় বা জলোচ্ছ্বাসে বাঁধ ভেঙে পানি ঢুকে পড়ে লোকালয়ে, তলিয়ে যায় বসতি ও ফসলের ক্ষেত বা মাছের ক্ষেত। পানি বৃদ্ধি হবে, তারই পরে আমরা ওই ঝড় আসবে এইসব শুনি আমরা তাছাড়া কেন্দ্রে পাইনি, আমরা থাকি আবদায় ওঠি। কোনো জায়গায় মাটি আছে, কোনো জায়গায় নাই। যদি আল্লাহ একটা অঘটন যদি দেয় তা আমাদের কোনো একদম নিরুপায়। টেকসই বেড়িবাঁধ না হয় ভবিষ্যৎ দেখা যায় যে এই রাস্তা সবাই যে ভেঙে যায়, শুধু এই উপজেলা প্লাবিত হবে না, সমস্ত উপজেলা যত ইউনিয়ন আছে ইউনিয়নগুলো সব প্লাবিত হওয়ার সম্ভাবনা আছে। উপজেলায় 10টি পয়েন্টে বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ। তবে 2022-23 অর্থ বছরের শেষের দিকে 32 কিলোমিটার স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের একটি মেগা প্রকল্প শুরু করে পানি উন্নয়ন বোর্ড। সেখানে ব্যয় ধরা হয়েছে 1472 কোটি টাকা। প্রায় 630 কিলোমিটার মতো বেড়িবাঁধ রয়েছে। ইতিমধ্যে আমরা ঘূর্ণিঝড়ের পূর্বেই আমাদের যে ঝুঁকিপূর্ণ জায়গাগুলো রয়েছে সেগুলো চিহ্নিত করা হয়েছে, এবং মাঠ পর্যায়ে আমাদের যারা কর্মকর্তা রয়েছে তারা এগুলো দেখভাল করতেছেন। জলোচ্ছ্বাসের ভয় ছাড়াও এই অঞ্চলের মানুষের একটি বড় সমস্যা সুপেয় পানির সংকট।
এখানে পানিতে লবণাক্ততার পরিমাণ বেশি হওয়ায় বেশিরভাগ মানুষকেই কিনতে হয় পানি। নলকূপগুলো রয়েছে, এগুলো পানি হচ্ছে খাওয়া যায় না, এগুলো লবণাক্ত। ডিপ কলের পানি মনে করো যে এলাকায় 2টা আছে, তার থেকে সংগ্রহ করে নেই, আর বেশিরভাগ আপনার ট্যাঙ্ক থেকে বৃষ্টির পানি ধরে রাখে। উপকূলবর্তী এই জনপদের মানুষের প্রধান আয়ের উৎস নদী থেকে মাছ শিকার ও কৃষিকাজ। অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও এখানকার মানুষের আয় থেমে আছে সেই একই জায়গায়। আর্থসামাজিক উন্নয়ন না হওয়ায় এই এলাকা ছাড়ছেন হাজারো মানুষ। ঢাকা, খুলনা বা চট্টগ্রামের মতো শহরে গিয়ে করছেন দিনমজুরের কাজ। ধান লাগানো, মাছ মারা, এই বাউন্ডারি এলাকার কাজ হলেই যেভাবে হয়ে আসার, যেভাবে হচ্ছে, ওই কোনো উন্নতির আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। কয়রা উপজেলার মানুষের মান উন্নয়নে উপজেলা প্রশাসন থেকে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। কৃষিকাজ থেকে শুরু করে মাছ চাষে তাদের দেওয়া হচ্ছে প্রশিক্ষণ। জলবায়ু সহিষ্ণু অনেক জাতের উদ্ভাবন এখানে পরীক্ষামূলকভাবে করেছে এবং সফল আমরা দেখেছি। বিগত সময়ের চেয়ে এখন কৃষির উৎপাদন অনেক বেড়ে গেছে। এদিকে উপজেলার মানুষের একমাত্র চাওয়া টেকসই বেড়িবাঁধ। তার জন্য কাজ চলমান রয়েছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। পানিটা ওই ট্যাঙ্কিজাত করে রাখা এর বিকল্প নাই। এজন্য আমরা জরুরিভাবেই এই ট্যাঙ্কি প্রত্যেক ঘরে ঘরে যাতে পৌঁছায় সেই পরিমাণ চাহিদা দিয়েছে। খুলনার কয়রা উপজেলায় প্রায় 3 লাখ মানুষের বসবাস। টেকসই বেড়িবাঁধ সহ নিজেদের জীবনমান উন্নয়ন করতে চায় স্থানীয়রা। রামিম চৌধুরী, এখন, খুলনা। 358 কোটি টাকা দেনা থেকে 27 লাখ কোটি টাকার লেনদেনে পৌঁছেছে দেশের ব্যাংকিং খাত। অনলাইন ব্যাংকিং সেবায় বেসরকারি খাতের আর্থিক প্রতিষ্ঠানগুলো এগিয়ে গেলেও সেভাবে আগায়নি সরকারি প্রতিষ্ঠান। সারা দেশে 10,000 এটিএম বুথের বিপরীতে সরকারি প্রতিষ্ঠানের বুথ সংখ্যা 1,000-এরও কম। বিশেষজ্ঞরা বলছেন, অনলাইন সেবায় সরকারি প্রতিষ্ঠান প্রতিযোগিতা না করলে আস্থা হারাবে গ্রাহক। বিস্তারিত জানাচ্ছেন দেবরাজ দেব। নিরাপদে অর্থ সঞ্চয়ের অন্যতম মাধ্যম ব্যাংক। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ বিদেশি 18টি ব্যাংক ও আর্থিক সংস্থার মাধ্যমে দেশের আর্থিক খাতের যাত্রা। পাকিস্তানিদের রেখে যাওয়া 358 কোটি টাকা দায় মাথায় নিয়ে শুরু হলেও এখন লেনদেন দাঁড়িয়েছে 27,51,118 কোটি টাকায়। টাকা জমা, উত্তোলন, আমানত গচ্ছিত বা ঋণ দেয়া ব্যাংকের কাজ। আর এই লেনদেন সম্পন্ন করতে গ্রাহককে সরাসরি যেতে হতো ব্যাংকের শাখাগুলোতে। তবে সেই অবস্থার পরিবর্তন হয়েছে বহুলাংশে। ঘরে বসেই ব্যাংক অ্যাকাউন্ট খোলার অ্যাপ, এখনই অ্যাকাউন্ট। অনলাইন মাধ্যম গ্রাহকদের করেছে সময় ও পরিশ্রমের সাশ্রয়। এই যেমন ইস্তেয়াক হোসেন, বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করা এই চাকরিজীবীর সরাসরি ব্যাংকে গিয়ে লেনদেনের সুযোগ নেই। তিনি বেছে নিয়েছেন বেসরকারি ব্যাংকের অনলাইন লেনদেন। অনেকটুকু সময় সেভ হচ্ছে আমার, এখানে আমি টাকা জমা দিতে পারছি, ইনস্ট্যান্ট তুলতে পারছি। তো আমার কাছে মনে হয় প্রাইভেট ব্যাংক সরকারি ব্যাংকের থেকে অনেক উপরে আছে। তবে সেখানেই দেখা মেলে আরেক চাকরিজীবী মোহাম্মদ আজিমের সাথে, যার সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলেও তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন বেসরকারিতে। আমার সরকারি ব্যাংকে অ্যাকাউন্ট আছে, বাট এই প্রাইভেট ব্যাংকে যে সুবিধাগুলো পাই সরকারি ব্যাংকে ওগুলো পাই না। ওখানে টাকা জমা দিতে গেলে অনেক প্রবলেমের সম্মুখীন হতে হয় আমার। আপনার বিজি লাইফকে ইজি করতে আস্থা অলরাউন্ডার অ্যাপে ব্যাংকিং এর পাশাপাশি দেশের অনলাইন লেনদেনে সুবিধা পাওয়াতে বেসরকারি ব্যাংকের অবদান অনেক বেশি। এখাতে দিনে লেনদেন হয় গড়ে 19,371 কোটি টাকা। একইভাবে ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে গেল জানুয়ারিতে 39,757 কোটি টাকার লেনদেন হয়েছে বলে তথ্য পাওয়া যায়। দেশের 10,109টি শাখার মধ্যে 8,899টি ব্যাংক শাখাই অনলাইনের আওতায়, আর এসবের 90% বেসরকারি খাতের হাতে। সোনালী ব্যাংক গ্রাহকদের কাছে অনলাইন সেবা অনেক দূর এগিয়ে নিলেও পিছিয়ে রয়েছে অন্যান্য রাষ্ট্রীয় ও আর্থিক খাতগুলো। অ্যাপ স্টোরে ব্যাংকগুলোর গ্রাহক রিভিউ দেখে সেটা আরও স্পষ্ট হয়ে যায়। সারা দেশে যেখানে এটিএম বুথ রয়েছে 10,355টি, সেখানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এটিএম সংখ্যা 1,000-এরও কম। এসব সংকট কাটিয়ে আরও বড় পরিসরে কাজ করতে চায় ব্যাংকগুলো। আমাদের সার্ভিসগুলোকে গত 1-1.5 বছরে অনেকগুলো সার্ভিস ডিজিটালাইজ করেছি, যেটি আপনারা জানেন। আমরা বিদেশ থেকে রেমিটেন্সও কিন্তু এখন অ্যাপসের মাধ্যমে সরাসরি তাৎক্ষণিকভাবে নিয়ে এসেছি। আমাদের ডিজিটাল প্রোডাক্ট, আগামী দিনের স্মার্ট ব্যাংকিং, সেই ধারাবাহিকতা রেখে কিন্তু আমরা আমাদের কাজকর্ম অব্যাহত রেখেছি। এবং আমাদের যেটা বললাম যে ডিজিটাল ন্যানো লোনটা আমরা হোপফুলি খুব শীঘ্রই আমরা এটা লঞ্চ করতে পারবো।
গ্রাহক ভোগান্তি কম বেশি থাকলেও বেসরকারি ব্যাংক বাজার দখল করে রেখেছে প্রায় 85%। নিত্য নতুন অনলাইন সুবিধার পাশাপাশি এসব ব্যাংক গ্রাহকদের নানা বোনাস সুবিধাও দিচ্ছে। আমরা নিত্য নতুন কি জিনিস আনছি যে মানুষ যেন ব্রাঞ্চে না যায়, নিজেই কিছু করতে পারে। সো সেটার একটা অভিমত সিটি ব্যাংক ঠিক করেছে এবং সেই রাস্তায় আমরা আগাচ্ছি। সিটি টাচ আমাদের মেইন প্ল্যাটফর্ম, আমাদের গ্রাহক সংখ্যা 6 লাখের বেশি এবং সিটি টাচের টোটাল কাস্টমার 70% সিটি টাচ ব্যবহার করছে। টোটাল ট্রানজ্যাকশন ভলিউম আমাদের গত বছর ছিল 65,000 কোটি টাকা। ব্যাংকিং খাতে ডিজিটালাইজেশন বাড়ালে গ্রাহকের স্বাচ্ছন্দ্যের পাশাপাশি আর্থিক খাতের সংকট কাটবে বলে মনে করেন সাবেক এই গভর্নর। এখন পাবলিক ব্যাংকগুলোকে বলা উচিত যে ব্যাংক কিন্তু প্রাইভেট আর পাবলিক বলে কোনো কিছু নাই, ব্যাংক সবার, ব্যাংকের মালিক ডিপোজিটর। সুতরাং পাবলিক ব্যাংকগুলোকেও প্রাইভেট ব্যাংকের মতো হতে হবে। তা আমাদের ব্যাংকগুলোকে একই মানের সেবা দিতে হবে, সেই জন্য তাদেরকে খানিকটা আবার অটোনমিও দিতে হবে। বর্তমানে মোবাইল ব্যাংকিংয়ে দিনে প্রায় 4,000 কোটি টাকার লেনদেন হলেও সরকারি ব্যাংকগুলোর তেমন একটা অংশীদারিত্ব নেই। বিশেষজ্ঞরা মনে করেন সরকারি ব্যাংকগুলোকে জনপ্রিয় করতে চাহিদা অনুযায়ী সেবা দেওয়ার কোনো বিকল্প নেই। দেবরাজ দেব, এখন, ঢাকা। হিলিতে ঈদুল আজহা সামনে রেখে বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে মহিষ। সপ্তাহখানেক পরেই বিক্রির জন্য তোলা হবে হাটে। লালন পালনের খরচ কম হওয়ায় জেলায় মহিষের খামারের সংখ্যা বাড়ছে। তবে লোকসান এড়াতে ভারতীয় মহিষ আমদানি ও চোরাই পথে আসা বন্ধের দাবি খামারিদের। সোহেল রানার প্রতিবেদন, বিস্তারিত। 1300 কেজি ওজনের বুলডোজার আর 1100 কেজি ওজনের বিগ বস হিলির একটি খামারে কোরবানির ঈদের জন্য প্রস্তুত করা বিশাল আকৃতির এই মহিষগুলোর এক একটি দাম হাঁকানো হচ্ছে 5.5 লাখ টাকা পর্যন্ত। কয়েক সপ্তাহ পরেই এগুলো তোলা হবে পশুর হাটে, তাই খামারে চলছে শেষ সময়ের প্রস্তুতি। এবার প্রথমবারের মতো হিলিতে বাণিজ্যিকভাবে পালন করা হচ্ছে মহিষ। ঈদ ঘিরে বেড়েছে খামারে ব্যস্ততা। দিনে একটি মহিষ গড়ে 200 থেকে 250 টাকার খাবার খায়। অল্প খাবারে দ্রুত মাংস বৃদ্ধি হওয়ায় খামারিদের কাছে মহিষ পালন জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এবার গোখাদ্যের দাম বাড়ায় আশানুরূপ লাভ হওয়া নিয়ে দুশ্চিন্তায় খামারিরা। কুরবানি উপলক্ষে মোষ তৈরি করছি আর কি, আর 10-12 দিন পর আমরা মোষ সেল দেওয়া শুরু করব। কুরবানিকে সামনে রেখে আমরা এদের পরিচর্যা করার কারণে খুব ব্যস্ত সময় পার করছি। গতবারে খুব মনে করেন যে দেউলিয়ার ভিতর ছিলাম, এখন এবার যে আল্লাহ পাক কি করবে আল্লাহ পাকই ভালোই জানে। উপজেলা প্রাণী সম্পদ অফিস বলছে এবছর চাহিদার চেয়ে উপজেলায় 7,500-এর বেশি পশু রয়েছে। মহিষের সবচেয়ে সংক্রামক রোগ হচ্ছে গলাফুলা রোগ। এই গলাফুলা রোগ থেকে যেন মহিষ প্রতিরোধ থাকতে পারে, এই কারণে আমরা বছরে একবার গলাফুলা রোগের টিকা যেন খামারিরা করে, আমরা এই ব্যাপারে তাদেরকে নিয়মিত পরামর্শ দিয়ে যাচ্ছি। চলতি বছর হিলিতে কুরবানির জন্য 17,500-এর বেশি পশু প্রস্তুত করা হয়েছে। এর মধ্যে মহিষ রয়েছে প্রায় 200টির মতো। সোহেল রানা, এখন হিলি। ফেনীতে তরুণদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে গবাদি পশুপালন। জেলার 5,000-এর বেশি গবাদি পশু খামারির মধ্যে 3,000 জনের বেশি তরুণ। সফলতার দেখা পাওয়ায় বাড়ছে নতুন উদ্যোক্তার সংখ্যাও। এখন উচ্চশিক্ষিত, বিদেশ ফেরত ও চাকরি ছেড়ে আসা তরুণরাও বিনিয়োগ করছেন পশুপালনে। সুলাইমান ডালিমের প্রতিবেদনে বিস্তারিত। ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি থেকে পাট চুকিয়ে জাপানি একটি কেমিক্যাল ট্যাঙ্কারে কর্মরত ছিলেন আহমেদ আদর চৌধুরী। কাজে মনোনিবেশ করতে না পারায় জাহাজ ছেড়ে গ্রামে এসে বাবাকে নিয়ে লেগে পড়েন গবাদি পশু পালনে। 28 বছরের এই যুবক এখন পুরুদস্তুর খামারি। ছাগলনাইয়া পুরো এলাকার বাঁশপাড়ায় 17 একর জায়গায় গড়ে তুলেছেন অ্যাগ্রো ফার্ম। সেখানে কাজ করছেন আরও 38 জন। ফেনী শহরের ব্যবসায়ী আরাফাত খান করোনা মহামারীর ধাক্কা সামাল দিতে না পেরে ঝোঁকেন গবাদি পশু পালনে। প্রথম বছর ব্যবসা বুঝতে সময় লাগলেও গেল বছর ভালো ব্যবসা হয়েছে। চলতি মৌসুমে শতাধিক গবাদি পশু পালন করছেন তার খামারে। এবছরও ভালো লাভের আশা তার। গবাদি পশু লালন পালন ও খামারে সফলতার এমন গল্প একটি দুটি নয়, অনেক। আমার কিন্তু এখন আর চিন্তা করা লাগে না যে আরে আমার এখানে একটা গরু হয়ে গেছে 7 লাখ টাকা 10 লাখ টাকা, এটা আমি কোথায় বিক্রি করব। আমার কিন্তু আমি ফেসবুকে দিয়ে দিতেছি, আমার হয়তো 10 লাখ টাকা 10 না হইলেও আরেকজন 9 লাখ টাকা হইলেও আমার গরুটা কিনে নিয়ে যেতেছে। বাড়িতে বেকারগ্রস্ত অবস্থায় বসে থেকেই খামারের উদ্যোগটা নেয়া, বড় পরিসরের উদ্যোগটা নেয়া, আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে প্রত্যেক বছরই
আমার খামার গ্রো করছে, দিন দিন আমার খামারের চাহিদা, কাস্টমারের চাহিদাও বাড়ছে। শিক্ষিত বেকাররাও, যুবকরা এখন এখানে বিনিয়োগ করার জন্য মানে একটা মন মানসিকতা নিয়ে আসছে, সবাই ব্যবসায়িক মন মানসিকতা নিয়ে আসছে, তারপরেও যা অনেক প্রতিবন্ধকতা থাকে। পরিকল্পিত সরকারি সহায়তা, গোখাদ্যের দাম নিয়ন্ত্রণ আর সীমান্ত দিয়ে অবৈধভাবে পশু প্রবেশ ঠেকাতে পারলে পশুপালনে সফলতার এমন গল্প আরও বাড়বে। আমাদের দেশে ঋণটা কেমনে দেয়? ঋণ দেয় হচ্ছে যার টাকা আছে তাকে ঋণ দেয়, যার নাই, যে ইনভেস্ট করতে চাইতেছে তাকে কিন্তু ঋণ দেওয়া হয় না। সরকার আমাদেরকে অবশ্যই দেখতে হবে। নীতি নির্ধারণের যারা আছে এটা যদি একটু পরিবর্তন হয়, তাহলে আমরা যারা গ্রামে গঞ্জের একেবারে খামারিরা আছে, রুট লেভেলে যে খামারিগুলো আছে, সবাই প্রজেক্ট থেকে উপকৃত হবে। বর্ডারে যদি গরু প্রবেশ ঠেকানো যায় তাহলে আমরা ন্যায্য মূল্য পাবো এবং খামারিরা কোনো রকম বাঁচবে। পশুপালনে তরুণরা আধুনিক প্রযুক্তি প্রয়োগ করায় লাভের পরিমাণও বাড়ছে। এক্ষেত্রে প্রাণী সম্পদ অধিদপ্তরকে পাশে পাচ্ছেন তরুণ উদ্যোক্তারা। নতুন নতুন উদ্যোক্তা তৈরি হচ্ছে এবং বিশেষ করে যারা বেকার তরুণ সমাজ তারা এগিয়ে আসছে এবং অনেকেই অনেক রকমের ব্যবসা, যখন তারা সেই ব্যবসায় লস হয় বা সেই ব্যবসা করতে চায় না, তখন তারা কিন্তু আবার গবাদি পশু লালন পালনের মাধ্যমে তারা কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। এবং বিশেষ করে বিদেশ ফেরত তো অনেক তরুণ ভাই তারা দেশে ফিরে আসতেছে বিভিন্ন সময়, এবং ফিরে আসার পরে আমাদের দপ্তর থেকে তারা বিভিন্ন বিষয়ে পরামর্শ গ্রহণ করে তারা কিন্তু গবাদি পশু লালন পালন করতেছে। আসন্ন কোরবানি মৌসুমে ফেনীতে ৮৬,০০০ পশুর চাহিদা রয়েছে, মজুদ রয়েছে ৯০,০০০-এর বেশি। সোলাইমান ডালিম, এখন ফেনী। কৃষি পণ্যের উৎপাদন খরচ বৃদ্ধি ও ফসলের ন্যায্য দাম না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। এমন অবস্থায় আগামী বাজেটে ভর্তুকি মূল্যে বীজ ও কীটনাশক সরবরাহের দাবি কৃষকদের। পাশাপাশি উন্নয়ন বাজেটের অন্তত ৪০% বরাদ্দ কৃষিখাতের জন্য রাখার দাবি নাটোরের কৃষক নেতাদের। আরও জানাচ্ছেন মাহবুব হোসেন, ছবি তুলেছেন জাহিদুল ইসলাম সুমন। কৃষি বৈচিত্র্যের জেলা নাটোর, শস্য ভাণ্ডার খ্যাত উত্তরের এই জনপদের বিস্তীর্ণ জমিতে ধান, গম, ভুট্টার পাশাপাশি উৎপাদন হয় সবজি সহ অন্তত ৩৫ ধরনের ফসল, বছরে যার পরিমাণ প্রায় ৭ লাখ টন। স্থানীয় চাহিদা মেটানোর পর যেখান থেকে ২.৫ লাখ টন খাদ্যশস্য সরবরাহ হয় দেশের বিভিন্ন এলাকায়। সদর উপজেলার ফতেঙ্গাপাড়া গ্রামের কৃষক নূর হোসেন ১৫% জমিতে করেছেন সবজি আবাদ। তবে বীজ, সার, কীটনাশক, সেচ খরচ সহ কৃষি উপকরণের দামের সঙ্গে বেড়েছে তার দুশ্চিন্তাও। কারণ ১ বছরের ব্যবধানে উৎপাদন খরচ দ্বিগুণ হলেও ন্যায্য দাম না পাওয়ায় দিন দিন ভারী হচ্ছে লোকসানের বোঝা। তাই আগামী বাজেটে কৃষি ও কৃষকের প্রতি নজর দেওয়ার তাগিদ তার। সার ওষুধের দাম বেশি হওয়ার কারণে আমাদের খরচ হার বেশি হয়ে যাচ্ছে। এই অনুসারে তরকারির দাম খুবই কম, এজন্য আমাদের লোকসান হচ্ছে। বাজারে একটু আমাদের সার ওষুধের দাম যদি কমায় দিত তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। কৃষি উপকরণের দাম বৃদ্ধিতে একই বিড়ম্বনায় জেলার লক্ষাধিক কৃষক। তাদের দাবি ২ বছর আগে ৫০ কেজি ওজনের প্রতি বস্তা ইউরিয়া সার ৮ থেকে ৯০০ টাকায় পাওয়া গেলেও এখন কিনতে হচ্ছে ১২০০ টাকায়। একইভাবে দাম বেড়েছে ডিএপি ও টিএসপি সারেরও। এক হলো খরা, আর এক হলো সবজির কোনো দাম নাই। সার, ওষুধ, যাবতীয় যে জিনিসগুলো লাগে অত্যন্ত দাম বেশি। এবারে সুবিধা হয়তো সারের দাম কমালে, ওষুধের দাম কমালে, বীজের দাম কমালে, আপনার কামলার দাম বেশি, সবগুলোই কিনতে যায় বেশি খরচ হয়ে যায়। তবে ফসল উৎপাদনে কৃষকের ব্যয় সবচেয়ে বেশি বাড়াচ্ছে বীজ ও কীটনাশক। মানসম্মত না হওয়ায় বারবার রোপণ করতে হচ্ছে বীজ, দিতে হচ্ছে কীটনাশক। এতে একদিকে দ্বিগুণ হচ্ছে উৎপাদন ব্যয়, অন্যদিকে কাঙ্ক্ষিত মূল্য না পেয়ে লোকসানে অনেক কৃষক। যদি আমরা ভালো মানের জাতের বিচন পাই তাহলে আমরা কৃষক বাঁচতে পারবো। তাছাড়া কৃষকের যে সরকার যে ভর্তুকি দেয়, কিন্তু আসলে আমরা সঠিকভাবে এগুলো পাচ্ছি না। ৩০,০০০ টাকা লিজ দেওয়া লাগে, দিয়ে মনে করেন আমরা কোনো লাভবান পাচ্ছি না। একটু যদি সার ওষুধ এগুলা অনুদান পাই তাহলে মনে করেন একটু সুবিধা হয় আর কি। কৃষক নেতারা বলছেন সরকার সার আমদানিতে যে পরিমাণ ভর্তুকি দেয় তা অন্য কোনো কৃষি উপকরণে দেয় না। তাই আগামী বাজেটে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষি খাতে ৪০% বরাদ্দ রাখার দাবি তাদের। আমরা তো অনেক সময় শুনি যে সরকার মানে বিভিন্ন খাতে বিভিন্ন ভর্তুকি দেয়। আসলে আমরা কিন্তু সরজমিনে যারা কৃষক আছে আমাদের হাতে কিন্তু কোনো কিছুই পৌঁছে না। উৎপাদন খরচ কমাতে হলে সরকারকে অবশ্যই সারের ভর্তুকির পাশাপাশি
এখানে কীটনাশক এবং বীজ বিশেষ করে বিএডিসিকে সচল করতে হবে সরকারকে। আমরা মনে করি যে সামনের বাজেটে সরকারকে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করে কৃষিক্ষেত্রে তাকে বিশেষ মনোযোগ সরকারকে দিতে হবে। শুধু নাটোর জেলায় প্রতি বছর সারসহ বিভিন্ন উপকরণে অন্তত 7 কোটি টাকা ভর্তুকি দেয় সরকার। তবে এ নিয়ে কৃষকদের রয়েছে নানা অভিযোগ। এমন অবস্থায় উত্তরের কৃষি ও কৃষককে এগিয়ে নিতে বিশেষ কৃষি অঞ্চল ঘোষণা করে আসন্ন বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি সংশ্লিষ্টদের। মাহবুব হোসেন, এখন নাটোর। চারপাশে বহুতল ভবন, মসজিদ, আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান, মাঝে এলপিজি গ্যাসের সিলিন্ডারের বড় গুদাম। প্রচণ্ড গরমের মধ্যেও খোলা আকাশের নিচে পড়ে থাকে গ্যাস ভর্তি সিলিন্ডার। যথাযথ নিরাপদ ব্যবস্থা ছাড়াই চলে মেরামতের কাজ। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার শঙ্কায় আতঙ্কিত স্থানীয়রা। কুষ্টিয়া থেকে সোহেল পারভেজের তথ্য ও ছবিতে বিস্তারিত। কুষ্টিয়া শহরের লুৎফর মুন্সি সড়কের পাশেই কয়েকশো পরিবারের বসবাস। আছে বেশ কয়েকটি বহুতল ভবন, ব্যবসা প্রতিষ্ঠান, মসজিদ ও আবাসিক মাদ্রাসা। এসবের মাঝেই এলপিজি সিলিন্ডারের বিশাল গুদাম যেন এখানকার বাসিন্দাদের কাছে আতঙ্কের নাম। এ নিয়ে তথ্য সংগ্রহের কাজে গেলে তেড়ে আসে গুদামের কর্মচারী, দেয়া হয় হুমকি। পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে এরকম আরেকটি গুদামের সন্ধান মেলে, যেখানে হাজার হাজার সিলিন্ডার মজুত করে রাখার পাশাপাশি চলে মেরামতের কাজ। কখনো কখনো তীব্র রোদের মধ্যেও ফেলে রাখা হয় গ্যাস ভর্তি সিলিন্ডার। এছাড়া গুদাম থেকে গ্রাহককে সিলিন্ডার সরবরাহ করা হয় অনুমোদনহীন ঝুঁকিপূর্ণ যানবাহনে। ঘনবসতি এলাকা হিসাবে এখানে কখনো এই ধরনের গ্যাসের একটা গোডাউন থাকা উচিত না। যদি কখনো কোনো দুর্ঘটনা ঘটে তাহলে বহু হতাহতের সৃষ্টি হবে। আমরা নিষেধ করার পরে এই যে গ্যাসের যে মালিক, সে মালিক কিন্তু কথা শোনে না। আতঙ্কিত বাসিন্দারা স্থানীয় জনপ্রতিনিধির কাছে গেলেও মেলেনি প্রতিকার। গোডাউন কিংবা তুমি যেই মালগুলো রাখবা সেটা তো আইনবিধি আছে, সে আইনবিধিতে তোয়াক্কা করছে না। তার মানে কি, উনি সরকারি কোনো আইন মানছে না। কোনো কিছু ঘটার আগেই আমার মনে হয় এটা সুরাহা করা উচিত, কারণ যে কোনো মুহূর্তে এরকম একটি জায়গায় আবাসিক এলাকায় দুর্ঘটনা ঘটতে পারে। এলাকাবাসীর পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পর ঘটনার তদন্তে নেমেছে জেলা প্রশাসন। এছাড়া আরেকটি প্রতিবেদন জমা দিয়েছে ফায়ার সার্ভিস। আমাদের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কুষ্টিয়া মহোদয় এবং পরিবেশের সহকারী পরিচালক কুষ্টিয়া মহোদয় এবং আমাদের ওয়ারহাউজিং ইন্সপেক্টর সরজমিনে পরিদর্শন করেন এবং বিষয়টি পরিদর্শন করে জেলা প্রশাসক মহোদয়কে অবগত করেন। সকলের সমন্বয়ে এটা যৌথ তদন্ত করার জন্য নির্দেশনা দিয়েছি। এই যৌথ তদন্ত প্রতিবেদন পেলেই আমরা প্রচলিত আইনে যে ব্যবস্থা রয়েছে এই ব্যবস্থা গ্রহণ করব। বড় ধরনের ক্ষয়ক্ষতির আগেই আবাসিক এলাকা থেকে গ্যাস সিলিন্ডারের গুদাম সরিয়ে নেয়ার দাবি এলাকাবাসীর। এখন কুষ্টিয়া। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে শুরু হয়েছে ৩৩তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে 4 দিনের মেলায় এবারই সর্বাধিক 40টি প্রকাশনা সংস্থা অংশ নিয়েছে। এবারের আয়োজনে ৭১-এর গণহত্যা নিয়ে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। সহকর্মী তোফাজ্জল লিটনের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পর নিউ ইয়র্কে শুরু হয়েছে 33তম আন্তর্জাতিক বাংলা বইমেলা। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। বইমেলা চলবে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত। এটা 33 বছর আপনারা ধারাবাহিকভাবে করে যাচ্ছেন, তারা একটা বিরাট কাজ করছেন। এবারের আয়োজনে 1971 সালের গণহত্যা নিয়ে হয়েছে বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে এবং সেই আলো বর্তিকা হাতে আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে যাবে। বাংলাদেশ, ইউরোপ, অস্ট্রেলিয়া, কানাডা, কলকাতা সহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে মেলায় এসেছেন সাহিত্যিক, প্রকাশক এবং দর্শনার্থীরা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে ছিল বিশেষ আয়োজন। প্রতিদিনই শিশু কিশোরদের জন্য প্রোগ্রাম রয়েছে এবং বিশেষ করে সোমবার দিন একটি তারুণ্যের দিন হিসাবে ঘোষণা করা হয়েছে। প্রবাসে আমরা কিভাবে বাংলা ভাষা, বাংলা সাহিত্য এবং বাংলাদেশের ইতিহাস চর্চা করি তার কিছু নমুনা তুলে ধরা। বই মেলায় তারুণ্যের উৎসব নামে তরুণদের জন্য রাখা হয়েছে মেলার পুরো একটি দিন। এছাড়া সাহিত্যে অবদানের জন্য দেয়া হবে পুরস্কার ও সম্মাননা। এ আয়োজনের মধ্য দিয়ে বাংলা ভাষা ও সংস্কৃতি ছড়িয়ে পড়বে আগামী প্রজন্মের মাঝে।
তোফাজ্জল লিটন, এখন নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানার তালিকায় আছে বিশ্বের অনেক শীর্ষ নেতার নাম। যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের দায়ে তাদের অভিযুক্ত করা হয়েছে। নেতানিয়াহু, পুতিন সহ বিশ্বের প্রভাবশালী নেতারা এখন আদালতের মোস্ট ওয়ান্টেড তালিকায়। যদিও ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া সহ বেশ কটি দেশ আন্তর্জাতিক আদালতের এখতিয়ার স্বীকার করে না। আরও জানাচ্ছেন তানভীর জনি। গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ, যুদ্ধ অপরাধ, আগ্রাসন বা আদালত অবমাননার দায়ে অভিযুক্ত ব্যক্তিদের বিচারের জন্য 2002 সালে প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি। এসব অভিযোগে বিশ্বের যে কোনো ব্যক্তির বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে এই আদালত। যদিও ইসরায়েল, যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া সহ বেশ কয়েকটি দেশ আন্তর্জাতিক আদালতের এখতিয়ার স্বীকার করে না। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধের দায়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইয়ফ গ্যালান্টকে অভিযুক্ত করা হয়। অভিযুক্ত হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার সহ 2 নেতাও। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের কৌঁসুলি করিম খান। On the basis of evidence collected and examined by my office, that Israeli Prime Minister Benjamin Netanyahu and Minister of Defense Yoav Gallant bear criminal responsibility. 2 দশকে বিশ্বের শীর্ষস্থানীয় অনেক নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। 2023 সালের মার্চে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সামরিক অভিযানের নামে ইউক্রেনের শত শত শিশুকে অপহরণ ও নির্বাসনে পাঠানোর অভিযোগ ওঠে। পুতিন সহ দেশটির শিশু অধিকার বিষয়ক কমিশনারকে যুদ্ধ অপরাধের দায়ে অভিযুক্ত করা হয়। তবে তাদের বিচারের মুখোমুখি করার সম্ভাবনা খুবই কম, কারণ রাশিয়া আইসিসির এখতিয়ার স্বীকার করে না। সুদানের সাবেক প্রেসিডেন্ট উমর আল বশিরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় 2009 সালে। তার বিরুদ্ধে 5টি মানবতা বিরোধী অপরাধ এবং 3টি গণহত্যার অভিযোগ আনা হয়। তবে আন্তর্জাতিক আদালত তাকে কোনো সাজা দিতে পারেনি। উগান্ডার লর্ডস রেজিস্ট্যান্স আর্মির প্রতিষ্ঠাতা জোসেফ কোনির বিরুদ্ধে হত্যা, ধর্ষণ, শিশু ও নারী নির্যাতন সহ 36টি অপরাধে অভিযুক্ত করা হয়। 2005 সালে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। তিনি দীর্ঘদিন পলাতক। লিবিয়ার প্রয়াত প্রেসিডেন্ট মুয়াম্মার গাদ্দাফির পর তার ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। গাদ্দাফির মৃত্যুর পর সাইফ জিনতান নামক যোদ্ধাদের হাতে ধরা পড়েন। 2017 সালে সাধারণ ক্ষমা প্রার্থনায় মুক্ত হওয়ার আগ পর্যন্ত বন্দী ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারির উদ্দেশ্য বিচারের সময় অভিযুক্ত ব্যক্তির উপস্থিতি নিশ্চিত করা এবং তদন্ত বা আদালতের কার্যক্রমকে যেন বাধাগ্রস্ত করতে না পারে সেই ব্যবস্থা করা। আন্তর্জাতিক আদালত এখন পর্যন্ত 32 জনের বিরুদ্ধে বিচার কাজ শেষ করেছে। এদের মধ্যে সাজা হয়েছে মাত্র 9 জনের। তানভীর জনি, এখন বিশ্ব। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।